কোটিপতি মেয়েটি গরিব পাংচার বানানো ছেলেটির মজা উড়িয়েছিল। দেখে মানবতাও লজ্জা পেয়ে গিয়েছিল। বন্ধুরা, এটা সত্যি ঘটনা নালন্দা জেলার। শিবনগর শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তায় গাড়ির আসা যাওয়া লেগেছিল। সেই রাস্তার ধারে একটা ছোট্ট টিনের ছাউনি দেওয়া পাংচারের ঠেলা লাগানো ছিল। সেই ঠেলার পাশে ঝুঁকে একটা হাড্ডিসার পাতলা ছেলে খুব মনোযোগ দিয়ে একটা মোটরসাইকেলের টায়ার খুলছিল। তার নাম অর্জুন ছিল। বয়স মুশকিলে ২২ বছর, কিন্তু মুখে দায়িত্বের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। হাত গ্রিজে কালো হয়ে গিয়েছিল, কাপড় পুরনো ছিল, কিন্তু তার চোখে অদ্ভুত রকমের আত্মবিশ্বাস ছিল। অর্জুনের কাছে এই ছোট্ট পাংচারের দোকানটাই তার পুরো দুনিয়া ছিল, কারণ এই দোকানের আয় দিয়েই সে তার বুড়ি দাদি সাবিত্রীর চিকিৎসা করাত আর দুজনের পেট ভরাত। অর্জুন ছোটবেলা থেকেই গরিবিতে বড় হয়েছিল, কিন্তু সে কখনো পরিশ্রম থেকে পিছিয়ে যাওয়া শেখেনি। সকালে সূর্য ওঠার আগেই দোকান খুলে দিত আর গভীর রাত পর্যন্ত কাজ করত। সেদিনও সে পুরো মন দিয়ে কাজ করছিল। ঠিক তখনই রাস্তায় হঠাৎ একটা চকচকে কালো লাক্সারি গাড়ি এসে থামল। গাড়িটা এত দামি ছিল যে আশপাশে দাঁড়ানো লোকেরা সেটা দেখতে লাগল। গাড়ির দরজা খুলল আর সেখান থেকে নামল শহরের সবচেয়ে বড় শিল্পপতি রাজেশ মালহোত্রার মেয়ে রিয়া মালহোত্রা। রিয়ার বয়স প্রায় ২৫ বছর ছিল। মুখে সৌন্দর্য আর চোখে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে দামি কাপড় পরেছিল, হাতে দামি ফোন ছিল, আর তার সঙ্গে দুজন বন্ধুও ছিল। গাড়ি থামার কারণ স্পষ্ট ছিল, গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। রিয়া বিরক্ত হয়ে গাড়ির টায়ারের দিকে তাকালো আর চারদিকে নজর বোলালো। তার নজর রাস্তার ধারে বসা অর্জুনের ওপরে সে থামল। সে তার বন্ধুকে বলল, লাগছে এই শহরে এখনও এমন লোক আছে যারা পাংচার বানিয়ে জীবন কাটায়। তার বন্ধুরা হালকা হেসে উঠল। রিয়া ধীরে ধীরে অর্জুনের কাছে এলো আর অহংকার ভরা সুরে বলল, এই ছেলে, টায়ার পাংচার হয়ে গেছে, তাড়াতাড়ি ঠিক করে দে, আমার দেরি হয়ে যাচ্ছে। অর্জুন মাথা তুলে রিয়াকে দেখল। তার অভ্যাস ছিল প্রত্যেক গ্রাহকের সঙ্গে সম্মান নিয়ে কথা বলা, তাই সে শান্ত গলায় বলল, জি ম্যাডাম, এক্ষুনি করে দিচ্ছি। সে তৎক্ষণাৎ উঠে গাড়ির কাছে গেল আর সময় নষ্ট না করে কাজে লেগে গেল। অর্জুন খুব দ্রুত আর সততার সঙ্গে কাজ করত। সে মাত্র কয়েক মিনিটের মধ্যে টায়ার খুলে ফেলল, পাংচার খুঁজে বের করল আর ঠিক করতে শুরু করল। এদিকে রিয়া দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আর মাঝে মাঝে অর্জুনকে এমনভাবে দেখছিল যেন সে খুব ছোট মানুষ। কিছুক্ষণ পর অর্জুন টায়ার পুরোপুরি ঠিক করে গাড়িতে লাগিয়ে দিল। সে হাত ঝেড়ে বলল, ম্যাডাম, আপনার টায়ার ঠিক হয়ে গেছে। রিয়া ধন্যবাদ না বলেই তার পার্স থেকে কয়েকটা নোট বের করে হাওয়ায় উড়িয়ে অর্জুনের দিকে ছুঁড়ে দিল। নোটগুলো মাটিতে পড়ে গেল। আশপাশের লোকেরা এটা দেখে অবাক হয়ে গেল। রিয়া হেসে বলল, তোমরা যেমন লোকদের অবস্থা শুধু এতটুকুই হয়, রাস্তায় বসে থাকো আর টায়ার বানাতে থাকো। তার বন্ধুরা জোরে হাসতে লাগল। অর্জুন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য ব্যথা দেখা গেল, কিন্তু সে কিছু বলল না। সে ঝুঁকে মাটিতে পড়া পয়সাগুলো তুলতে লাগল। তখনই রিয়া তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে বলল, দেখো, পয়সার জন্য ঝুঁকতেই হয়। আশপাশের লোকেরা এসব দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু কেউ কিছু বলতে পারল না। অর্জুন ধীরে ধীরে পয়সাগুলো জেবে রেখে শুধু এটুকু বলল, কাজের পয়সা, তাই নিচ্ছি, ভিক্ষা নয়। রিয়া এটা শুনে তার মুখটা একটু শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছু না বলে গাড়িতে উঠে বসল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার দামি গাড়িটার তীব্র গতিতে সেখান থেকে বেরিয়ে গেল আর রাস্তায় ধুলো উড়িয়ে চলে গেল। অর্জুন কিছুক্ষণ সেই রাস্তার দিকে তাকিয়ে রইল যেখানে গাড়িটা অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর সে গভীর নিঃশ্বাস নিয়ে আবার নিজের কাজে লেগে গেল। কিন্তু তার কোনো আন্দাজ ছিল না যে কয়েকদিন পর ভাগ্য এমন খেলা খেলতে চলেছে যে সেই রিয়া মালহোত্রার জীবন সেই গরিব পাংচার বানানো ছেলের হাতে চলে আসবে। সেদিনের পরও শিবনগরের রাস্তাগুলো আগের মতোই চলতে থাকল। গাড়ি আসা যাওয়া করতে থাকল আর অর্জুন তার ছোট্ট পাংচার দোকানে রোজের মতো পরিশ্রম করতে থাকল। কিন্তু সেই অপমানের স্মৃতি তার মনে কোথাও গভীরে বসে গিয়েছিল। সে কারো কাছে অভিযোগ করেনি, কাউকে গালি দেয়নি, শুধু নিজের কাজে লেগে থাকল। কারণ তার জানা ছিল যে দাদি সাবিত্রীর ওষুধ আর দুজনের পেট তার এই পরিশ্রমেই চলে। অন্যদিকে রিয়া মালহোত্রার দুনিয়া একদম আলাদা ছিল। শহরের সবচেয়ে বড় বাংলো মালহোত্রা প্যালেসে থাকা রিয়ার জন্য জীবন শুধু পার্টি, দামি গাড়ি আর বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরিতে সীমাবদ্ধ ছিল।
সেদিনও সন্ধ্যায় মালহোত্রা প্যালেসে একটা বড় পার্টি ছিল। শহরের বড় বড় লোকেরা সেখানে উপস্থিত ছিল। রিয়া তার বন্ধুদের সঙ্গে হাসছিল, কথা বলছিল, কিন্তু তার মাথায় সকালের সেই ছোট্ট পাংচারওয়ালা ছেলেটি এক মুহূর্তের জন্যেও আসেনি। তার মনে হয়েছিল যেন সেই ঘটনার কোনো মানেই নেই। অন্যদিকে অর্জুন রাত পর্যন্ত কাজ করে দোকান বন্ধ করছিল। সে দিনের আয় গুনে জেবে রাখল। তারপর কাছের ওষুধের দোকান থেকে দাদির জন্য ওষুধ নিয়ে তার ছোট্ট ঘরের দিকে হাঁটতে লাগল। পুরো রাস্তায় সে ভাবছিল যে জীবন যতই কঠিন হোক না কেন, মানুষকে পরিশ্রম থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। সেই রাতেই শহরের একটা নির্জন এলাকায় কয়েকজন লোক অন্ধকারে দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছিল। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল আর নজর একই জায়গায় স্থির ছিল, মালহোত্রা প্যালেসের দিকে যাওয়া রাস্তার দিকে। তাদের একজন বলল, আজ সুযোগ ঠিক আছে, মেয়েটা একা বেরোবে। আরেকজন মাথা নাড়ল আর বলল, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। ঠিক তখনই মালহোত্রা প্যালেসের গেট থেকে রিয়া তার গাড়ি নিয়ে বেরিয়ে এলো। তার সঙ্গে কোনো বডিগার্ড ছিল না, কারণ তার একা ঘোরার অভ্যাস ছিল। গাড়িটা তীব্র গতিতে রাস্তায় ছুটছিল। রিয়া ফোনে কারো সঙ্গে কথা বলে হাসছিল। তার কোনো আন্দাজ ছিল না যে কিছু দূরে বিপদ তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তার গাড়ি শহরের নির্জন এলাকায় পৌঁছে গেল। হঠাৎ সামনে রাস্তায় একটা বড় গাড়ি তির্যক করে দাঁড়িয়ে গেল। রিয়া ঘাবড়ে ব্রেক কষল। এর আগে সে কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক দ্রুত তার গাড়ির দিকে ছুটে এলো। একজন দরজা খুলল, দ্বিতীয়জন তার ফোন ছিনিয়ে নিল, আর তৃতীয়জন তার মুখে কাপড় চেপে ধরল। রিয়া জোরে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার আওয়াজ বাইরে বেরোল না। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে জোর করে অন্য গাড়িতে তুলে নেওয়া হলো, আর দুটো গাড়ি অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শহরে কারও কিছু জানা ছিল না। এদিকে রাত প্রায় 10টার দিকে অর্জুন তার দোকানের কাছে বসে টায়ারের যন্ত্রপাতি গুছিয়ে রাখছিল। রাস্তা প্রায় খালি হয়ে গিয়েছিল। তখনই সে দূর থেকে তীব্র গতিতে যাওয়া একটা গাড়ি দেখতে পেল। গাড়িটা হঠাৎ মোড়ে ঝটকা দিয়ে ঘুরল, আর তার পেছন থেকে একটা কাপড় রাস্তায় পড়ে গেল। অর্জুন অবাক হয়ে সেই কাপড়টা তুলল। সেটা সাধারণ কাপড় ছিল না, একটা দামি কাপড়ের স্কার্ফ ছিল, যাতে হালকা ইতরের গন্ধ আসছিল। অর্জুন স্কার্ফটা হাতে নিয়ে রাস্তার দিকে তাকালো। তার কেমন যেন অদ্ভুত লাগল। তখনই তার মনে পড়ল যে কিছুক্ষণ আগে সেই রাস্তা দিয়ে একটা গাড়ি তীব্র গতিতে গিয়েছিল। তার বুকটা হঠাৎ দ্রুত ধুকধুক করতে লাগল। সে বুঝতে পারছিল না ব্যাপারটা কি, কিন্তু তার মনে হচ্ছিল যে কিছু খুব খারাপ হয়েছে। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। অর্জুন দেখল যে অনেকগুলো পুলিশের গাড়ি তীব্র গতিতে শহরের দিকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খবর পুরো শিবনগরে ছড়িয়ে পড়ল। শহরের সবচেয়ে বড় শিল্পপতি রাজেশ মালহোত্রার মেয়ে রিয়া মালহোত্রার অপহরণ হয়েছে। এটা শুনতেই অর্জুনের হাতে ধরা স্কার্ফটা হঠাৎ ভারী লাগতে লাগল, কারণ সে তৎক্ষণাৎ বুঝে ফেলল যে এটা সেই মেয়েটির স্কার্ফ যে কয়েকদিন আগে রাস্তায় দাঁড়িয়ে তার মজা উড়িয়েছিল। অর্জুন কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। রাতের হাওয়া ঠান্ডা ছিল, রাস্তা প্রায় খালি ছিল, আর তার হাতে ধরা সেই স্কার্ফটা যেন হঠাৎ কোনো বড় ঘটনার ইঙ্গিত হয়ে উঠেছিল। সে স্কার্ফটা ভালো করে দেখল, হালকা গন্ধ এখনও ছিল। অর্জুনের মনে পড়ল যে সেই দিন যখন রিয়া তার দোকানে এসেছিল, তার গলায় ঠিক এমনই একটা স্কার্ফ ছিল। এখন তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল, সত্যিই কি রিয়ার অপহরণ হয়েছে? আর যদি হয়ে থাকে, তাহলে এই স্কার্ফ কি সেই ঘটনার সঙ্গে জড়িত? অর্জুন কয়েক সেকেন্ড ভাবল, তারপর তাড়াতাড়ি দোকান বন্ধ করে স্কার্ফটা জেবে রাখল। তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি ছিল যে যদি সে চুপ করে থাকে, তাহলে হয়তো কোনো বড় ভুল হয়ে যাবে। ঠিক তখনই শহরে হইচই পড়ে গিয়েছিল। মালহোত্রা প্যালেসের বাইরে পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল। মিডিয়ার লোকেরাও পৌঁছে গিয়েছিল, আর সর্বত্র একই খবর ছড়িয়ে পড়েছিল। শিবনগরের সবচেয়ে বড় শিল্পপতি রাজেশ মালহোত্রার মেয়ে রিয়া মালহোত্রার অপহরণ হয়েছে। মালহোত্রা প্যালেসের ভেতরে পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ ছিল। রাজেশ মালহোত্রার মুখ রাগ আর চিন্তায় ভরা ছিল। তাদের পাশে দাঁড়িয়েছিলেন শহরের সৎ পুলিশ অফিসার ইন্সপেক্টর বিক্রম। বিক্রম শান্ত কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অফিসার হিসেবে পরিচিত ছিলেন। তিনি পুরো এলাকায় নাকাবন্দি করিয়েছিলেন, আর পুলিশ সর্বত্র তদন্ত করছিল, কিন্তু এখনও কোনো ঠিকানা পাওয়া যায়নি। এদিকে অর্জুন তার ছোট্ট ঘরের দিকে না গিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে হাঁটতে লাগল। তার পা দ্রুত ছিল, কারণ তার মনে হচ্ছিল যে হয়তো তার কাছে থাকা এই ছোট্ট সূত্র কোনো বড় সত্যের কাছে পৌঁছে দিতে পারে। পুলিশ স্টেশনে পৌঁছে সে কয়েক মুহূর্ত দরজার বাইরে দাঁড়িয়ে রইল।
সে আগে কখনো পুলিশের সঙ্গে কথা বলেনি, কিন্তু তারপর সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকল। ভেতরে ইন্সপেক্টর বিক্রম কয়েকজন পুলিশের সঙ্গে কথা বলছিলেন। অর্জুন ধীরে ধীরে তাদের কাছে গিয়ে বলল, স্যার, আমার আপনার সঙ্গে একটা জরুরি কথা বলতে হবে। বিক্রম তার দিকে তাকালেন। তিনি অর্জুনের কাপড় আর হাতে লাগা গ্রিজ দেখলেন, কিন্তু তার চোখে ঘাবড়ানি আর সত্যতাও দেখলেন। অর্জুন জেব থেকে স্কার্ফ বের করে বলল, স্যার, এটা আমি রাস্তায় পেয়েছি। কিছুক্ষণ আগে একটা গাড়ি খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল, তারপর এটা রাস্তায় পড়েছিল। ইন্সপেক্টর বিক্রম স্কার্ফটা হাতে নিয়ে ভালো করে দেখলেন। তাদের মুখের ভাব তৎক্ষণাৎ বদলে গেল, কারণ তাদের আগে থেকেই জানা ছিল যে রিয়া প্রায়ই এমন স্কার্ফ পরে। বিক্রম তৎক্ষণাৎ একজন সিপাহীকে ডেকে বললেন, এই এলাকার সব ক্যামেরা চেক করো। তারপর তিনি অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি গাড়িটা দেখেছিলে? অর্জুন মাথা নাড়ল আর বলল, পুরোটা দেখতে পাইনি স্যার, কিন্তু গাড়িটা কালো রঙের ছিল আর খুব তাড়াতাড়ি যাচ্ছিল। ইন্সপেক্টর বিক্রম তৎক্ষণাৎ ম্যাপ আনালেন আর সেই এলাকাটা দেখতে লাগলেন যেখান থেকে অর্জুন গাড়িটা যেতে দেখেছিল। কয়েক মিনিটের মধ্যেই তাদের বুঝতে পারলেন যে যদি গাড়িটা সেই দিকে গিয়ে থাকে তাহলে শহরের পুরনো গোডাউনের এলাকার দিকে গেছে। সেই জায়গা খুব নির্জন ছিল আর প্রায়ই অপরাধীরা সেখানে লুকিয়ে থাকত। বিক্রম তৎক্ষণাৎ পুলিশ টিমকে তৈরি হবার নির্দেশ দিলেন, কিন্তু ঠিক তখনই অর্জুন ধীরে ধীরে বলল, স্যার, যদি অনুমতি দেন আমিও আপনাদের সঙ্গে যেতে পারি। বিক্রম অবাক হয়ে তার দিকে তাকালেন। তুমি কেন যেতে চাও? অর্জুন দ্বিধা না করে বলল, কারণ স্যার, আমি গাড়িটা সেই রাস্তা দিয়ে যেতে দেখেছি। হয়তো আমি আপনাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। ইন্সপেক্টর বিক্রম কয়েক সেকেন্ড তাকে দেখলেন। তাদের মনে হলো যে এই ছেলে ভয় পাওয়ার লোক নয়। শেষ পর্যন্ত তিনি মাথা নাড়লেন আর বললেন, ঠিক আছে, কিন্তু যা বলবো তাই করবে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশের দুটো গাড়ি রাতের অন্ধকারে শহরের পুরনো গোডাউনের দিকে তীব্র গতিতে ছুটতে লাগল। অর্জুনও সেই গাড়িতে বসা ছিল। পুরো রাস্তায় তার মাথায় সেই মুখ ঘুরছিল, রিয়া মালহোত্রার মুখ, যে কয়েকদিন আগে সবার সামনে তার মজা উড়িয়েছিল। কিন্তু অর্জুনের মনে এখন রাগ ছিল না, তার মনে শুধু একটা কথা ছিল, যদি কারো জীবন বিপদে থাকে তাহলে তাকে বাঁচানো জরুরি। গাড়ি ধীরে ধীরে সেই নির্জন এলাকায় পৌঁছতে লাগল, যেখানে পুরনো বন্ধ গোডাউন দাঁড়িয়েছিল আর চারদিকে গভীর অন্ধকার ছিল। পুলিশ গাড়ির লাইট বন্ধ করে দিল আর ধীরে ধীরে এগোতে লাগল। তখনই হঠাৎ অর্জুনের নজর দূরের একটা পুরনো গোডাউনের দিকে গেল, যেখানে হালকা আলো দেখা যাচ্ছিল। অর্জুনের বুকটা জোরে ধুকধুক করতে লাগল, কারণ তার মনে হলো যে হয়তো রিয়া সেই গোডাউনের ভেতরে বন্দী আছে। অর্জুন ধীরে ধীরে ইন্সপেক্টর বিক্রমের দিকে ইশারা করল। বিক্রম দূরের সেই পুরনো গোডাউনের দিকে তাকালেন। সত্যি সেখানে হালকা হলুদ আলো জ্বলছিল, অথচ আশপাশের বাকি সব গোডাউন পুরোপুরি অন্ধকারে ডুবেছিল। ইন্সপেক্টর বিক্রম তৎক্ষণাৎ বুঝে গেলেন যে ব্যাপারটা গুরুতর। তিনি হাতের ইশারায় সঙ্গের পুলিশদের থামতে বললেন। সবাই চুপচাপ দেওয়ালের আড়াল নিয়ে এগোতে লাগল। রাতের নিস্তব্ধতা এত গভীর ছিল যে সামান্য আওয়াজও দূর পর্যন্ত শোনা যেত। অর্জুনের বুকটা দ্রুত ধুকধুক করছিল, কিন্তু তার পা পিছিয়ে যাচ্ছিল না। গোডাউনের কাছে পৌঁছে সবাই থেমে গেল। ভেতর থেকে কয়েকজনের নিচু আওয়াজ শোনা যাচ্ছিল। ইন্সপেক্টর বিক্রম ধীরে ধীরে দেওয়ালের কাছে গিয়ে ভেতরে উকি দিলেন। ভেতরের দৃশ্য দেখে তাদের মুখ গম্ভীর হয়ে গেল। গোডাউনের মাঝখানে একটা চেয়ারে বাঁধা রিয়া বসা ছিল। তার হাত দড়ি দিয়ে বাঁধা ছিল আর মুখে টেপ লাগানো ছিল। তার সামনে 3 জন লোক দাঁড়িয়েছিল। তাদের একজন ফোনে কারো সঙ্গে কথা বলছিল। সে রাগে বলছিল, রাজেশ মালহোত্রাকে বলো, সকালের মধ্যে টাকা না এলে তার মেয়ে জ্যান্ত বাঁচবে না। এটা শুনে ইন্সপেক্টর বিক্রম বুঝে গেলেন যে এটা শুধু অপহরণ নয়, বড় রকমের মুক্তিপণের ঘটনা। তিনি তৎক্ষণাৎ পরিকল্পনা করতে শুরু করলেন। কিন্তু ঠিক তখনই একটা বিপত্তি ঘটল। অর্জুনের পায়ের নিচে হঠাৎ একটা শুকনো কাঠ ভেঙে গেল আর হালকা আওয়াজ হলো। ভেতরে দাঁড়ানো অপরাধীদের একজন তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। সে জোরে বলল, কে ওখানে? আর সঙ্গে সঙ্গে গোডাউনের দরজার দিকে তাকাতে লাগল। এখন আর লুকানোর কোনো লাভ ছিল না। ইন্সপেক্টর বিক্রম তৎক্ষণাৎ চিৎকার করে বললেন, পুলিশ, কেউ পালানোর চেষ্টা করো না। আর পরের মুহূর্তেই পুলিশের লোকেরা তীব্র গতিতে গোডাউনের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে হঠাৎ হইচই করে গেল। অপরাধীরা পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাদের ঘিরে ফেলল। একজন লোক পেছনের দরজা দিয়ে পালাতে লাগল। ঠিক তখনই অর্জুনের নজর তার ওপর পড়ল। ভাবনা ছাড়াই সে তার পেছনে ছুটল। অন্ধকারে দুজনেই তীব্র গতিতে ছুটছিল।
অপরাধী গোডাউনের পেছনের গলির দিকে ছুটছিল, কিন্তু অর্জুন তার চেয়েও দ্রুত ছুটছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই অর্জুন তাকে ধরে ফেলল। দুজনেই মাটিতে পড়ে গেল। লোকটা ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু অর্জুন পুরো শক্তি দিয়ে চেপে ধরল। শেষ পর্যন্ত পুলিশও সেখানে পৌঁছে গেল আর লোকটাকে ধরে ফেলল। এদিকে গোডাউনের ভেতরে বাকি দুজন অপরাধীকেও গ্রেপ্তার করা হয়েছিল। ইন্সপেক্টর বিক্রম তৎক্ষণাৎ রিয়ার কাছে গেলেন। তিনি তার হাত খুলে দিলেন আর মুখের টেপ সরিয়ে দিলেন। রিয়ার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার চোখে জল ছিল। সে কয়েক সেকেন্ড শ্বাস নিয়ে স্থির হল। তখনই তার নজর সামনে দাঁড়ানো অর্জুনের ওপর পড়ল। সেই ছেলে, সেই সাধারণ কাপড়, সেই মুখ, যাকে সে কয়েকদিন আগে রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে অপমান করেছিল। রিয়া কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল। তার মুখে অবাক হওয়া আর লজ্জা দুটোই দেখা যাচ্ছিল। অর্জুন শুধু চুপ করে দাঁড়িয়েছিল, সে কিছু বলল না। ইন্সপেক্টর বিক্রম তৎক্ষণাৎ তার সিপাহীদের নির্দেশ দিলেন যে অপরাধীদের গাড়িতে তুলে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হোক। তারপর তিনি রিয়াকে জিজ্ঞাসা করলেন, আপনি ঠিক আছেন? রিয়া হালকা করে মাথা নাড়ল, কিন্তু তার নজর তখনও অর্জুনের ওপর ছিল। কিছুক্ষণ পর পুলিশের গাড়িগুলো আবার শহরের দিকে চলতে লাগল। রিয়াও সেই গাড়িতে বসা ছিল। পুরো রাস্তায় সে চুপ করেছিল। যখন গাড়ি মালহোত্রা প্যালেসের সামনে পৌঁছল, তখন বাইরে আগে থেকেই ভিড় জমে গিয়েছিল। মিডিয়ার লোক, পুলিশ আর শহরের লোকেরা সবাই দাঁড়িয়েছিল। যেই রিয়া গাড়ি থেকে নামল, তার বাবা রাজেশ মালহোত্রা দৌড়ে তার কাছে এলেন আর তাকে জড়িয়ে ধরলেন। সেখানে দাঁড়ানো সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। তখনই ইন্সপেক্টর বিক্রম রাজেশ মালহোত্রার দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ে আজ জীবিত আছে, তার কারণেই ছেলে। সবার নজর একসঙ্গে অর্জুনের দিকে ঘুরে গেল। সেই গরিব পাংচার বানানো ছেলে চুপ করে দাঁড়িয়েছিল। রিয়ার চোখ হঠাৎ ভিজে উঠল, কারণ তার প্রথমবার বোঝা হল যে মানুষটাকে সে সবার সামনে অপমান করেছিল, সেই আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার জীবন বাঁচিয়েছে। মালহোত্রা প্যালেসের বাইরে দাঁড়ানো ভিড়ের নজর এখন অর্জুনের ওপর স্থির হয়ে গিয়েছিল। চকচকে গাড়ি, ক্যামেরার ফ্ল্যাশ আর বড় লোকদের ভিড়ের মাঝে সে সাধারণ কাপড়ে দাঁড়িয়েছিল একটা গরিব ছেলে, যার হাতে এখনও গ্রিসের দাগ ছিল। কিছুক্ষণ সেখানে অদ্ভুত রকমের নীরবতা ছিল। তারপর রাজেশ মালহোত্রা ধীরে ধীরে অর্জুনের দিকে এগিয়ে এলেন। তাদের মুখে গাম্ভীর্য ছিল। তিনি অর্জুনের সামনে এসে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বেটা, তুমি আজ আমার মেয়ের জীবন বাঁচিয়েছ। আমি সারা জীবন তোমার এই উপকার শোধ করতে পারব না। অর্জুন তৎক্ষণাৎ মাথা নিচু করে শান্ত গলায় বলল, আমি তো শুধু সেটাই করেছি যা একজন মানুষের করা উচিত। ভিড়ে দাঁড়ানো রিয়া এসব দেখছিল। তার বুকটা দ্রুত ধুকধুক করছিল। তাকে প্রতি মুহূর্তে মনে পড়ছিল যে কয়েকদিন আগে এই ছেলেকে সে সবার সামনে অপমান করেছিল, তার ওপর পয়সা ছড়ে দিয়েছিল, তার মজা উড়িয়েছিল আর বলেছিল যে তার অবস্থা শুধু রাস্তা পর্যন্ত। আজ সেই ছেলে কোনো রাগ ছাড়াই তার জীবন বাঁচিয়ে দাঁড়িয়েছিল। রিয়ার পা ধীরে ধীরে অর্জুনের দিকে এগোল। সেখানে দাঁড়ানো লোকেরা অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কোটিপতি ঘরের মেয়ে প্রথমবার এত শান্ত আর গম্ভীর মুখে কোনো গরিব ছেলের সামনে দাঁড়িয়েছিল। রিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন কথা খুঁজছে। তারপর তার চোখে জল এলো। সে ধীরে ধীরে বলল, অর্জুন, আমাকে মাফ করে দাও। এটা শুনে আশেপাশের লোকেরা আরও অবাক হয়ে গেল। অর্জুন তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রিয়া আবার বলল, সেদিন আমি তোমার মজা উড়িয়েছিলাম, তোমাকে ছোট দেখিয়েছিলাম, কিন্তু আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি জীবিতও থাকতাম না। আমার ভুল বুঝতে পেরেছি। তার গলা কাঁপছিল। মালহোত্রা প্যালেসের বাইরে দাঁড়ানো লোকদের জন্য এই মুহূর্তটা খুব আলাদা ছিল, কারণ তারা কখনো রিয়াকে এত বিনয়ীভাবে কথা বলতে দেখেনি। অর্জুন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, রিয়াজি, মানুষের ভুলের চেয়ে বড় তার সংশোধন। যদি আপনার ভুল বুঝতে পেরে থাকেন তাহলে সেটাই সবচেয়ে বড় কথা। তার গলায় না রাগ ছিল না অহংকার। এটা শুনে রিয়া আরও আবেগপ্রবণ হয়ে গেল। তখনই রাজেশ মালহোত্রা বললেন, অর্জুন বেটা, আমি চাই তুমি আমার সঙ্গে কোম্পানিতে কাজ করো। আমি তোমাকে ভালো চাকরি দেব, ভালো বাড়ি দেব, যা চাও তাই দেব। আশপাশে দাঁড়ানো লোকেরা এটা শুনে চমকে উঠল, কারণ রাজেশ মালহোত্রার মতো বড় শিল্পপতির প্রস্তাব খুব বড় ব্যাপার ছিল। কিন্তু অর্জুন কয়েক সেকেন্ড ভেবে শান্ত গলায় বলল, স্যার, আপনার ধন্যবাদ, কিন্তু আমার কোনো বড় বাড়ি বা বড় চাকরির দরকার নেই। আমি যা পরিশ্রম করে উপার্জন করি তাই আমার জন্য যথেষ্ট।
এটা শুনে সবাই আবার অবাক হয়ে গেল। একটা গরিব ছেলে কোটি কোটির জীবনের সুযোগ প্রত্যাখ্যান করছে। অর্জুন আরও বলল, যদি আপনি সত্যিই কিছু করতে চান তাহলে শহরের সেই সব বাচ্চাদের জন্য কিছু করুন যাদের পড়ার সুযোগ নেই, যাতে তাদের আমার মতো রাস্তায় পরিশ্রম করার বাধ্যতা না হয়। অর্জুনের এই কথা শুনে সেখানে দাঁড়ানো সবাই চুপ হয়ে গেল। রাজেশ মালহোত্রা গভীর নিঃশ্বাস নিয়ে মাথা নাড়লেন। তিনি বললেন, তুমি আজ আমাকেও একটা বড় শিক্ষা দিয়েছ। ঠিক তখনই রিয়া তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমরা একটা ফাউন্ডেশন শুরু করি গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য। রাজেশ মালহোত্রা তৎক্ষণাৎ সম্মতি দিলেন। পরের দিনই পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল যে মালহোত্রা পরিবার গরিব বাচ্চাদের শিক্ষার জন্য একটা বড় ফাউন্ডেশন শুরু করেছে। কয়েকদিন পর সেই রাস্তা আবার আগের মতো ব্যস্ত হয়ে উঠল। গাড়ি আসা যাওয়া করছিল আর রাস্তার ধারে অর্জুন তার পাংচার দোকানে কাজ করছিল। তখনই একটা গাড়ি ধীরে ধীরে তার সামনে এসে থামল। অর্জুন মাথা তুলে দেখল, গাড়ি থেকে রিয়া নামল। এবার তার মুখে অহংকার ছিল না, বরং একটা সত্যিকারের হাসি ছিল। সে অর্জুনকে বলল, অর্জুন, আজ আমি তোমার মজা উড়াতে আসিনি, বরং তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কারণ তুমি শিখিয়েছ যে আসল সম্পদ টাকায় নয়, মানবতায় থাকে। কখনো কখনো জীবন আমাদের এমন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যাদের আমরা প্রথম দর্শনে খুব ছোট মনে করি। আমরা তাদের অবস্থা দেখে তাদের মজা উড়িয়ে দিই, তাদের দুর্বল মনে করি, আর ভুলে যাই যে মানুষের আসল মূল্য তার কাপড়, টাকা বা অবস্থানে নয়, বরং তার হৃদয় আর তার কর্মে হয়। রিয়াও এই ভুল করেছিল। সে রাস্তার ধারে পরিশ্রম করা একটা গরিব ছেলেকে তার গরিবীর ভিত্তিতে মূল্যায়ন করেছিল। কিন্তু যখন বিপদের সময় এলো, তখন সেই ছেলেই কোনো ঘৃণা ছাড়াই তার জীবন বাঁচিয়ে দিল। এটাই মানবতার সবচেয়ে বড় শক্তি। যে মানুষ হৃদয়ে বড় হয় সেই আসল ধনী। তাই জীবনে কখনো কোনো গরিব, পরিশ্রমী বা সাধারণ মানুষের মজা উড়িও না, কারণ কে কখন কার জীবন বদলে দেয় এটা কেউ জানে না। এখন তুমি নিজেকে একটা প্রশ্ন অবশ্যই করো, যদি তোমার জায়গায় অর্জুন থাকত আর যে তোমাকে সবার সামনে অপমান করেছিল তারই জীবন বিপদে পড়ত, তাহলে তুমি কি তার সাহায্য করতে? তোমার উত্তর অবশ্যই বলো। যদি এই গল্পটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় আর এখান থেকে কিছু শিক্ষা পাও, তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমনই সত্যি আর হৃদয় ছোঁয়া গল্পের জন্য চ্যানেল কিশোর ভয়েস অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে।